আচ্ছা, আমি আজকের ক্লাসটা রেকর্ড করতেছি। তো এখানে খেয়াল করেন একটু, আপনাদের ক্লাস হচ্ছে আজকে তো কয় তারিখ? আজকে তো 4 তারিখ, এরপর হচ্ছে আমার কয় তারিখে? 7 তারিখ। ঠিক আছে, 7 তারিখ 12টা থেকে। এরপর হচ্ছে কবে? 10 তারিখ এবং 11 তারিখ। 10 তারিখ 10টা থেকে, আবার 11 তারিখও কি 10টা থেকে। আচ্ছা 11 তারিখ, আচ্ছা 10টায় থাকুক, ঠিক আছে। এরপর হচ্ছে এই 10টা থেকে যে ক্লাসগুলা, এগুলা কিন্তু একটু একদম লম্বা ক্লাস হবে, ঠিক আছে। যে ক্লাসগুলো আপনারা দেখতেছেন 10টা থেকে, ওগুলা 10টা থেকে 1টা বা 2টা পর্যন্ত হবে টানা। এরপর হচ্ছে আপনাদের এটা হচ্ছে 12টা, এখানে তো নাই। আবার হচ্ছে কত তারিখ? 14 তারিখ, 11 তারিখে 14 তারিখে হচ্ছে আপনাদের ক্লাসটা কি শেষ, 11টা 30 থেকে, ঠিক আছে। তো এই ডেটগুলোর ক্লাসটাতে একটা ক্লাসও কেউ মিস দিবেন না, কারণ এই ক্লাসগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট এবং এই ক্লাসগুলোতে আমরা পুরো কোর্সটাই রিভাইজ করব, ঠিক আছে। এবং আপনি ওখানে প্র্যাকটিস করার পর যত সময় পাবেন, কারণ এগুলো আমরা কোর্সগুলো অনেক লম্বা করে নিচ্ছি, ঠিক আছে, 10টা থেকে যেগুলা। তো এরপর হচ্ছে যারা আসবে না টোটালি হচ্ছে, আপনারা যারা আসবেনই না এই কয়দিন, আজকে কালকের মানে নেক্সট ক্লাস থেকে যারা এই কয়দিন আসবে না, আজ যে কয়টা ক্লাস আছে আমাদের, আর কয়টা আছে তাহলে আমি একটু দেখি, 1টা 2টা 3টা 4টা, ঠিক আছে। এই 4টা ক্লাস যারা আসবে না তাদের হচ্ছে প্রতি ক্লাসের জন্য 100 টাকা করে জরিমানা দিতে হবে। আর যদি আপনি ক্লাস টাইমে 10 মিনিট পর আসেন তাহলে আপনাকে 50 টাকা ফাইন দিতে হবে, ঠিক আছে। একটু আপনারা এটা দেখেন, আমি একটু সেদিকে বুঝে আসছে। এই 4টা ক্লাসে যে আসবে না তাকে হচ্ছে প্রতিদিনের জন্য না আসলে 100 টাকা জরিমানা দিতে হবে, আর যদি কেউ 10 মিনিট লেট করে আসে তাহলে 50 টাকা করে ফাইন দিতে হবে, ঠিক আছে। এগুলোর জন্য কম্প্রোমাইজ। আচ্ছা, তো এটা হচ্ছে বিষয়। আর এগুলাতে আশা করি আপনারা ক্লাসের গুরুত্ব দুটো বুঝছেন, ঠিক আছে। তো আমরা শুরু করি। আপনাদের কোন পর্যন্ত দেখানো হয়েছিল? আচ্ছা, এক্সেলের কাজটা শুরু করার কথা, ঠিক আছে। তো আচ্ছা, আমি একটু রিভিশনে শুরু করি, ঠিক আছে। আপনাদের ফাইল ফোল্ডার ক্রিয়েটে তো কোনো সমস্যা নেই, ঠিক আছে। কারণ একটা লেখার জন্য একটা টেক্সট ডকুমেন্ট বা ওয়ার্ড ফাইল বলেন, পাওয়ার পয়েন্ট ফাইল, এগুলো ক্রিয়েট করে তো নাম চেঞ্জ করতে আপনাদের কোনো সমস্যা নেই। এগুলো তো আমরা এখান থেকে কি নিউতে গিয়ে তৈরি করতে পারি, তাই না। এরপর হচ্ছে আমরা এখান থেকে সার্চ করে বের করে নিতে পারি, ঠিক আছে। এটা হচ্ছে বিষয়। এরপর হচ্ছে ফোল্ডার যদি আমরা ক্রিয়েট করতে চাই তাহলে এখান থেকে ফোল্ডার, একটা ফোল্ডারের ভিতরে আরেকটা ফোল্ডার, আরেকটা ফোল্ডারের ভিতরে আরেকটা ফোল্ডার, এভাবে আমরা করতে পারি, ঠিক আছে। এগুলোতে আমাদের সমস্যা নেই, এগুলো তো একদম নর্মাল বেসিক, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে আমরা যেটা শুরু করছিলাম কোর্সের প্রথমে, সেটা হচ্ছে আমরা ওয়ার্ড শুরু করছিলাম, ঠিক আছে। আমি সার্চ করে আনিনি, এখান থেকে ধরেন আমি একদম ব্ল্যাঙ্ক একটা ডকুমেন্ট নিলাম। তো এখান থেকে আমরা একটা ওয়ার্ড ডকুমেন্ট শুরু করছিলাম। তো ওয়ার্ড ডকুমেন্টের কাজ হচ্ছে কি আমাদের লেখালেখি করা, তাই না। যে কোনো জিনিস আমাদের কি করা, লেখালেখি করা। এখন কয়েকটা জিনিস আমরা তৈরি করতে পারি। তো প্রথমে আমরা যেটা করব, ওয়ার্ড ডকুমেন্টে আসি। যেমন এটা একটা আমার কি লেখালেখির পেজ, দেখেন এখানে নাম শুরু হচ্ছে কি ডকুমেন্ট 1। তো প্রথম কাজ হচ্ছে আমাকে আগে আমি যে পেজটাতে লিখতেছি, যেটা আমি প্রিন্ট করে বের করবো, আমার পেজের সেটআপটা করে নেওয়া, ঠিক আছে। এই জন্য আমাকে প্রথমে আসতে হবে কোথায়, পেজ লেআউট, ঠিক আছে। পেজ লেআউট আসে, এখান থেকে আমি কি করে নিব সাইজটা, কারণ আমি কোন কাগজে লেখাটা বের করতে যাচ্ছি, ঠিক আছে। তো আমরা বেশিরভাগ সময় কোন কাগজে বের করি, A4 কাগজে। তাহলে আমি A4টা সিলেক্ট করে নিলাম, তাহলে আমার কাগজটা কি হয়ে গেছে, এখানে A4 হয়ে গেছে, ঠিক আছে। এরপর হচ্ছে আমি মার্জিনটা সেট করে নিব, বুঝতে। এখন এখানে কয়েক ধরনের মার্জিন থাকে। তো আমরা ন্যারো মার্জিন ইউজ করতে পারি, ঠিক আছে, অথবা নর্মাল যেটা আছে এটা ইউজ করতে পারি, ঠিক আছে। আপনার যদি লেখা বেশি হয় তাহলে আপনি ন্যারো মার্জিন ইউজ করেন, লেখা কম হলে নর্মাল যেটা থাকে এটা ইউজ করা যায়, ঠিক আছে। তো আমরা ন্যারো মার্জিন ইউজ করলাম, দেখেন একদম ছোট ছোট হয়ে গেছে, ঠিক আছে। আপনি যদি মার্জিনটা কাস্টম মার্জিন দিতেছেন তাহলে এখান থেকে কিন্তু কাস্টম মার্জিন দেওয়া যায়, ঠিক আছে। আপনি আপনার মতো করে টপে কত, বটমে কত, টপ আর বটম তো চিনি, বটম মানে নিচে, টপ মানে কি উপরে। এরপর হচ্ছে লেফটে কত, রাইটে কত, ঠিক আছে, এগুলো দিতে পারে। এরপর হচ্ছে কি এখানে যেটা আছে, এখানের মধ্যে একটা দেখেন পোর্ট্রেট মোড, আর হচ্ছে কি ল্যান্ডস্কেপ। তো এখানে ভিতরে এই দুইটা জিনিস আপনারা জানেন আগেও, মানে আগে কোথাও শুনছেন পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ? হ্যাঁ, পোর্ট্রেট মানে কি লম্বালম্বি না। যদি আমরা কোনো কাগজে কি লম্বালম্বি প্রিন্ট করতে চাই তাহলে আমরা কোনটা করব, পোর্ট্রেট। আর যদি পাশাপাশি করতে চাই তাহলে হচ্ছে কি ল্যান্ডস্কেপ, বুঝেছে। আচ্ছা, এরপর দেখেন এখানে হচ্ছে কলাম। আমরা চাইলে আমাদের এই পেজগুলোকে কি কলামে ভাগ করে নিতে পারি। যেমন হচ্ছে একটা কলাম, একটা কলাম মানে কি লেখা এখান থেকে শুরু হয়ে এ পর্যন্ত যাবে, ঠিক আছে। আবার যদি আমি দুইটা কলাম নিই তাহলে হচ্ছে কি লেখা এখান থেকে শুরু হয়ে মাঝ পর্যন্ত যাবে, গিয়ে সে নিচ দিকে যাবে, আবার যখন এই পুরো সাইড শেষ হবে সেখান থেকে শুরু করবে, ঠিক আছে। যেমন দুইটা কলামে যদি আমরা দেখি, এখানে ধরেন আমি কিছু লেখা নিই, র্যান্ড, দেখেন লেখাটা এদিকে যাচ্ছে, ঠিক আছে। যখন আমি এটার আকার বাড়াই দিই, এখানে একটু বড় করি, দেখেন তাহলে এই পাঁচটা যখন লেখা শেষ তখন যে সে কি করতেছে, এখান দিয়ে শুরু করতেছে। তো সেম একই জিনিসটা আমরা কি করতে পারি, তাহলে তিনটা কলামে ভাগ করে নিতে পারি,
ঠিক আছে, যেমন খবরের কাগজটা যেগুলো আমরা দেখি না কলামে কলামে ভাগ থাকে এরকম আর কি। এরপর হচ্ছে আমরা কি করতে চাইলে এভাবেও করতে পারি যে লেফট কলামটা একটু ছোট রাইট কলামটা একটু বড়, আবার আমরা চাইলে এই লেফট কলাম একটু বড় রাইট কলাম একটু ছোট এভাবে নিতে পারি। ঠিক আছে, এগুলো হচ্ছে বিষয়। তো প্রথমে আমি ওয়ান কলামে রাখি। এখন আমরা যে স্কুলের প্রশ্নগুলো দেখি, বলুন প্রশ্নগুলোর জন্য আমি ফেসটা কিভাবে সেট আপ করতে পারি। কারণ আমরা একটা প্রশ্ন তৈরি করব, ঠিক আছে। এখন স্কুলের প্রশ্নগুলো কি হয়, কাগজে ছোট হয় না, ঠিক আছে। ওগুলোর জন্য আমরা ফেসটা কিভাবে সেট আপ করবো, আপনার চিন্তাধারা কি বলে ওগুলো কিভাবে হইতে পারে? না এরকমই না, আমাদের নরমালি ওগুলো কিন্তু এ4 কাগজ, ঠিক আছে। এ4 কাগজ অথবা লিগ্যাল কাগজ নেই আর কি। তারা আমি বেশিরভাগ এ4 কাগজ নেই, লিগ্যাল কাগজ হচ্ছে স্ট্যাম্পের যে সাইজটা, স্ট্যাম্প যেগুলো ওগুলো হচ্ছে লিগ্যাল। হ্যাঁ, তো এ4 পেজই নেয়। তবে ওইখানে কথা হচ্ছে তারা কি করে, এখানে ল্যান্ড স্পেস নিবে। এ4 কে ধরেন আমি কি করলাম, আচ্ছা আমি একটু কাগজ নিয়ে নমুনা দেখাই। আচ্ছা ধরেন এটা হচ্ছে আমার একটা কি এ4 পেজ, তাই না। এখন এটাকে যখন আমি, এটা হচ্ছে এভাবে পোর্ট্রেট মোড, আমি ল্যান্ড স্পেস করাতে এটা এরকম হয়ে গেছে, ঠিক আছে। এখন ল্যান্ড স্পেস করার পরে যদি এটাকে আমি দুইটা কলামে ভাগ করে এভাবে ভাঁজ করে নিই, দেখেন এটা টোটালি একটা প্রশ্ন হয়ে গেছে না, ঠিক আছে। তো মূলত আমাদের প্রশ্নগুলো কি হয়, এভাবে তৈরি হয়। প্রশ্নগুলোতে আমরা এ4 কাগজ নিই, এরপর হচ্ছে কি করি, এটাকে কলাম কয়টা হবে এখন, দুইটা কলামে ভাগ করে নিয়েছি, ঠিক আছে। তো প্রশ্নের একটা পার্ট এটা, একটা পার্ট এটা। এখন প্রিন্ট হবে লম্বা লম্বি, মানে পাশ থেকে প্রিন্ট হওয়ার পর আমরা কি করে নিই, শুধু দুই পার্ট ভাঁজ করে নিই, তাহলে আমাদের একটা প্রশ্ন হয়ে গেছে, বুঝেছে। এটা হচ্ছে বিষয়, মানে বিষয়টা কিন্তু সিম্পল, আমাদের একটু কি বুঝতে হয় এটাই। আচ্ছা এরপর হচ্ছে পোর্ট্রেট মোডে। এখন ধরেন আমরা একটা কি তৈরি করতে পারি, আমরা একটা সিভি তৈরি করতে পারি, ঠিক আছে। এখন সিভি তো আমরা চিনি, রেজিউমিউ, তাই না। তো সিভি আগে কখনো তৈরি করছেন? সিভি তৈরি করাটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট একটা পার্ট। আপনাকে একজন কম্পিউটার অপারেটর অবশ্যই সিভি তৈরি করতে জানতে হবে। ওটা বাংলা বা আমরা স্কুল লাইফে যে সিভি শিখছি ওটা কিন্তু সিভি না, ওটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম, ঠিক আছে। আমরা এখানে সিভি টেমপ্লেট বা সিভি ফর্ম দেখতে পারি। এখানে বিভিন্ন রিসোর্স আছে আমাদের কাছে বর্তমান সময়ে, এআই দিয়ে আমরা অনেক সিভি তৈরি করে নিতে পারি, ঠিক আছে। তবে আপনি চাইলে গুগল থেকেও নিতে পারেন বা আপনি নিজে কাস্টম একটা সিভি তৈরি করতে পারেন। দেখেন এখানে অনেকগুলো সিভি আছে, ঠিক আছে। মানে এগুলো হচ্ছে ফরম্যাট। এখন বলেন এই ফরম্যাট গুলো আপনার পক্ষে ডিজাইন করা সম্ভব? ওয়ার্ড ফাইলে আপনার পক্ষে এই ফরম্যাটটা ডিজাইন করা সম্ভব? কি মনে হয়, আপনি পারবেন এটা ডিজাইন করতে? এরকম একটা সিভি আপনি ওয়ার্ডে ডিজাইন করতে পারবেন? কি মনে হয়, পারবেন? হ্যাঁ, মানে একটু ঝামেলা মনে হচ্ছে না? তো বিষয়টাকে আমি একটু সহজ করে, যেমন এই ফরম্যাটটার দিকে খেয়াল করেন, বা এই ফরম্যাটটা থেকেও এটা একটু কঠিন, এটা একটু খেয়াল করি আমরা। সে এই পাশে একটা কলামে ভাগ করছে, এই পাশে একটা কলামে ভাগ করছে, একটু আগে আমরা কিন্তু এই কলামটা দেখছিলাম, তাই না। আমি চাইলে প্রথমে পেজটাই কি করতে পারি, এরকম একটা কলামে ভাগ করে নিতে পারি, যেমন লেফট সাইড ছোট রাইট সাইড বড়, ঠিক আছে। আমি ফরম্যাটটা দেখাচ্ছি, লেখাগুলো তো আপনারা লিখে সাজাতে পারবেন। এরপর দেখেন পুরোটা, এটা কিন্তু একটা কলামে নাই, কোনো কলামে নাই, তাহলে এটার জন্য আমি কি নিতে পারি, আমরা শেপস নিয়েও দেখছি না, হ্যাঁ। তাহলে আমি এখান থেকে পুরো একটা শেপস নিয়ে নিই, যেহেতু এটা কি আছে, ঠিক আছে। এবার আছে না, এরপর ধরুন আমি শেপসের কোনো আউটলাইন আমি নিব না, কিন্তু শেপসের ভিতরে যে কালারটা, এটাকে আমি একটা কালার করব, ঠিক আছে। এখন শেপসের ভিতরে লেখা যায়, এটা তো আমরা জানি শেপসের ভিতরে লেখা যায়, এবং লেখাকে নর্মাল ফর্ম আগে যে আমরা হিসেবে যেভাবে করতাম এইভাবেই কিন্তু করা যায়, ঠিক আছে। কারণ এখানে একদম উপরে যাচ্ছে আমি লেখাটাকে, তো এ লাইন একদম টপ, ঠিক আছে। এই সব কিছু আমরা আগের মতো করতে পারি। এরপর হচ্ছে কি দুইটা কলামে, এখন দেখেন দুইটা কলামে লেখাগুলো লিখতে হবে, ব্যবধান শুধু এতটুকু, এখানে আমি নিচ থেকে একটা কলামে লিখতে হবে, ঠিক আছে। এরপর আমরা চাইলে শেপসটাকে সরাইতে পারি। আপনি প্রথমে হচ্ছে কি করতে পারেন, শেপসটাকে সরাই কলামগুলোতে একটু লিখে নেন, ঠিক আছে। কারণ আমি একটু স্পেস নিয়ে নিই, এরপর আমি শেপসটাকে আগের জায়গায় সেট করে দিলাম। এখন এখান দিয়ে আমি শুরু করতে পারি, একটা লেখা লিখলাম, ধরেন এখানে আমি টাইটেল, তাই না। এরপর হচ্ছে কি টাইটেলের মধ্যে আমি কিছু লেখা লিখলাম। এবার এখানে দেখেন একটু স্পেস আসছে না, এই স্পেসটাকে আমি রিমুভ করতে পারি এখান থেকে, তাই না।
এরপর হচ্ছে এটার ফন্ট সাইজ একটু বড় রাখলাম, এটার ফন্ট সাইজ একটু ছোট করলাম, এটাকে একটু কালার করলাম। এগুলো তো হচ্ছে কি আমার নিজের ক্রিয়েটিভিটি দিয়ে দিয়ে কি করতে পারি, এরকম সিভি গুলো আমরা তৈরি করতে পারি। বুঝেছে? আচ্ছা, এটা দিয়ে সিভি তৈরি করা যায়। তো এখন সিভি তৈরিতে কোনো সমস্যা হবে আপনাদের? যে কোনো সিভি আপনারা চাইলে করতে পারেন। এখন সিভির ভিতরে কোন লেখা দিবেন এটা আপনাকে অবশ্যই জানতে হবে, এবং সেটা জানার জন্য আপনাকে রিসার্চ করতে হবে ইউটিউবে, কারণ এটা আপনি আপনার ইনফরমেশন দিবেন, আপনি আমার ইনফরমেশন দিবেন না। ঠিক আছে? আমি যদি সিভি দেখাই, আচ্ছা এখানে আমার দুইটা ফরম্যাট আছে, পিডিএফ গুলো ওপেন করি। একটা হচ্ছে এটা হচ্ছে কোনো ছবি ছাড়া। ঠিক আছে? এগুলো হচ্ছে আপনি সব জায়গায় ব্যবহার করতে পারেন। অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু আলাদা, অ্যাপ্লিকেশন ফর্ম আপনি নরমালি একটা অ্যাপ্লিকেশনের মধ্যে করতে পারেন। ঠিক আছে? যেমন এই সিভিটা আমরা হচ্ছে কি ছবি ছাড়া একটা সিভি, ঠিক আছে, যে কোনো কাজে ব্যবহার করতে পারি। এরপর হচ্ছে সিভিতে একটা মজার জিনিস হচ্ছে সিভিতে লিঙ্ক করতে পারেন, আপনি লিঙ্ক যে কোনো লিঙ্ক অ্যাড করে দিতে পারেন। যেমন এখানে কি আছে আমার, দেখেন এগুলো হচ্ছে কি লিঙ্ক, কিন্তু আমি চাইলে এগুলোতে কিন্তু ক্লিক করে কোথাও না কোথাও সে যাবে। ঠিক আছে? এটা হচ্ছে বিষয়। সিভির ক্ষেত্রে আমাদের কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে অবশ্যই। একটা হচ্ছে আমাদের কি নিজের নাম, ঠিক আছে, এরপর হচ্ছে কি আমার টাইটেলটা অবশ্যই থাকতে হবে, এবং আমার অ্যাড্রেস পয়েন্ট মানে আমার সাথে সে যোগাযোগ করার বিষয়টা থাকতে হবে, আমার নিজের সম্পর্কে একটা ডিটেলস থাকতে হবে। ঠিক আছে? এরপর হচ্ছে আপনার এডুকেশন থাকতে হবে, আপনার কি কি এডুকেশন আছে এডুকেশন জিনিসগুলো বলতে হবে। এরপর হচ্ছে আপনার কোনো স্কিল থাকলে স্কিলগুলো অ্যাড করতে হবে। ঠিক আছে? স্কিল, ল্যাঙ্গুয়েজ। এরপর হচ্ছে আপনার কোনো এক্সপিরিয়েন্স থাকলে, এক্সপিরিয়েন্স অনেক বেশি ম্যাটার করে আমাদের ক্ষেত্রে। ঠিক আছে? এক্সপিরিয়েন্স থাকলে আপনি এক্সপিরিয়েন্স গুলো অ্যাড করবেন, কোনো অ্যাচিভমেন্ট থাকলে অ্যাচিভমেন্ট অ্যাড করতে পারেন, আপনি কোনো প্রজেক্টে কাজ করতে থাকলে প্রজেক্ট গুলো অ্যাড করতে পারেন। ঠিক আছে? আর পার্সোনাল ইনফরমেশন হচ্ছে এখানে। ঠিক আছে? এখন সব জায়গায় পার্সোনাল ইনফরমেশন চায় না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে চায়, কিছু কিছু ক্ষেত্রে পার্সোনাল ইনফরমেশন চায় না। আপনার সোশ্যাল মিডিয়া লিঙ্ক, যেমন দেখেন এগুলোতে আমি ক্লিক করলে আমার সোশ্যাল মিডিয়া গুলো ওপেন হবে, লিঙ্ক। এটা কিন্তু একটা পিডিএফ, পিডিএফ কিন্তু কখনো এডিট করা যায় না, কিছু করা যায় না, কিন্তু তারপর দেখেন এগুলো থেকে আমি আমার সোশ্যাল মিডিয়াকে লিঙ্ক করতে পারছি। এই জিনিসটা পারেন ওয়ার্ড থেকে যে কোনো ফাইলকে লিঙ্ক আপ করে দেওয়া। খেয়াল করেন, আমি একটু দেখাই। যেমন হচ্ছে ধরেন এখানে আমি দিলাম ক্লিক মি, এটা নর্মাল একটা লেখা, কিন্তু এখানে আমি কোনো লিঙ্ক অ্যাড করিনি। এখন আমি চাইলে এখানে একটা লিঙ্ক অ্যাড করতে পারি। ঠিক আছে? ধরেন এখানে আমি একটা লিঙ্ক নিয়ে নিই, ধরেন আমি ইউটিউবের লিঙ্ক দিই। ঠিক আছে? দেখেন এখন এটাকে আমি সিলেক্ট করবো প্রথমে, এরপর হচ্ছে এগুলো কিন্তু দেখানো হয়েছিল, আমি এখান থেকে ইনসার্ট আসবো। কোথায়? ইনসার্ট, ইনসার্ট আসার পর দেখেন এখানে হাইপার লিঙ্ক যে অপশনটা আছে, এটাতে আমি কি করে দিতে পারি, এখানে হচ্ছে লিঙ্কটা, আমি অ্যাড্রেসটা এটা বলে দিলাম। ঠিক আছে? আর আপনি এখানে যে লেখাটা শো করতে চাইতেছেন ওটা এখানে আপনি ক্লিক নিয়ে যে কোনো কিছু শো করতে পারেন। এরপর আমি ওকে দিয়ে দিলাম, তাহলে দেখেন এটা একটা কি হয়ে গেছে, লিঙ্ক হয়ে গেছে। ঠিক আছে? এখন আমি যদি কন্ট্রোল চাপি ধরে যদি এটার মধ্যে ক্লিক করি, তাহলে এটা কিন্তু কি হয়ে যাবে, ইউটিউবটা ওপেন হয়ে যাবে। আমারও ইয়াতে পিসিতে নেটওয়ার্ক কানেকশন ছিল না, এই কারণে এটা করে দেখেন। ঠিক আছে? এখন তো বুঝছেন এটা। এটা আহামরি কিছু না, আমরা শুধু একটা লিঙ্ক কপি করে আনি, শুধু এখানে কি করে দিই, অ্যাড্রেস বারে শুধু লিঙ্কটা বসাই। আপনি চাইলে যে কোনো ফাইলকেও লিঙ্ক আপ করে দিতে পারেন, যে ক্লিক করলে সেই ফাইলটা ওপেন হয়ে যাবে। ঠিক আছে? এগুলো হচ্ছে বিষয়। তো এখানে তো আর আহামরি সমস্যার কিছু নেই আপনাদের। ঠিক আছে? এখানে হচ্ছে কি একটা কপি পেস্টের যে ফরম্যাটটা, লেখা বোল্ড করা, ইটালিক করা, আন্ডারলাইন করা। ঠিক আছে? আন্ডারলাইনের আবার কিছু ফরম্যাট আছে। এরপর হচ্ছে কি লেখাগুলোকে কেটে দেওয়া, সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট, তাই না, উপরে উঠে নেওয়া। এরপর হচ্ছে শ্যাডো। এরপর হচ্ছে কি লেখার মানে টেক্সট ট্রান্সফর্ম করা, ছোট হাতের করা সবগুলোকে বড় হাতের করা, সেন্টেন্স কেস করা। ঠিক আছে? এরপর হচ্ছে লিস্ট, লিস্ট আমরা একটু ইউজ করে থাকি অনেক জায়গায়, এটা তো জানি আমরা। ঠিক আছে? লিস্ট আইটেম গুলা ইউজ করা। এরপর এটা হচ্ছে কি লেখার মাঝে মানে প্রতিটা লাইনের যে স্পেসিংটা, এগুলা তো আমাদের বেস্ট লাইনের স্পেসিং হচ্ছে কি 1.0 এবং হচ্ছে 1.15, এই দুইটা স্পেসিংই কি সব থেকে বেস্ট। এরপর হচ্ছে আপনি যদি কোনো লাইনের পূর্বে, যেমন ধরেন এই লাইনের আগে আমি একটা গ্যাপ চাচ্ছি, তাহলে এখানে কি অ্যাড করে দিতে পারি আমি, অ্যাড স্পেস বিফোর প্যারাগ্রাফ। ঠিক আছে? দেখেন এটা কিন্তু একটু গ্যাপ নেই, তাই না, উপর থেকে একটু সরে আসে না, আবার এখানেও নিচে কিন্তু গ্যাপ আছে। আমি নিচ থেকে ক্লিক করলে এখন দেখেন যদি আমি নিচে নামি একদম সাথে সাথে শুরু হচ্ছে, আর যদি আমি এটার নিচে একটু গ্যাপ দিয়েছি এখান থেকে, ঠিক আছে, তাহলে দেখেন একটু গ্যাপ নিয়ে নিয়েছেন সে। ঠিক আছে? অনেকে কি করে এখানে ডাইরেক্ট এন্টার দিয়ে একটা গ্যাপ নেয়, এন্টারের গ্যাপটা কিন্তু অনেক বড় হয়,
এত বড় গ্যাপ আমাদের লাগে না, আমরা নিব কোনটা, এটা প্রফেশনাল ওয়েতে হচ্ছে কি এই গ্যাপটা নেওয়া, বুঝেছে? আর এন্টারে গ্যাপটা নেওয়ার ফলে কিন্তু অনেক ডিভাইসে দিলে এই জিনিসটা এলোমেলো হয়ে যায়। এরপর হচ্ছে এখান থেকে কি শ্যাডো নেওয়া, ঠিক আছে, মানে ব্যাকগ্রাউন্ডে যে কালারটা এটা বলে এটা নেওয়া। এরপর হচ্ছে কি বর্ডার। ইনসার্ট আসলে আমাদের এখানে কি আছে, কাভার পেজ। তো নরমালি এই কাভার পেজ গুলো আমরা তেমন ইউজই করি না, আমরা প্রয়োজন আমরা কাস্টম কাভার পেজ বানিয়ে নিতে পারি। এরপর হচ্ছে ব্ল্যাঙ্ক পেজ, একটা পেজকে দুই ভাগে ভাগ করে নেওয়া। এরপর হচ্ছে টেবিল গঠন করা, তাই না? টেবিল ক্রিয়েট করে, টেবিলে তো বিভিন্ন ফরম্যাট আছে। আচ্ছা, এরপর হচ্ছে পিকচার অ্যাড করে নেওয়া, অনলাইন পিকচার অ্যাড করা, শেপস, ঠিক আছে, শেপস অ্যাড করা। এখন শেপস এর মধ্যে কিন্তু পিকচার অ্যাড করা যায়, এটা জানেন? যেমন হচ্ছে আমি এখানে একটা শেপস নিলাম, এখন এটা যদি আমি শিফট চাপি ধরে দেখেন একদম রাউন্ড হচ্ছে, ঠিক আছে? এখন এটার ভিতরে আমি ধরুন আউটলাইন আমার কিছুই নাই, লাগবে না, কারণ আমি এটার ভিতরে একটা ইমেজ আছে, তাহলে এখানে কি করব, যে ইমেজ অপশন, ঠিক আছে, শেপস ফিল থেকে ইমেজ অপশনে গিয়ে অফলাইনে যদি আমি কোনো ইমেজ অ্যাড করতে চাই তাহলে এখানে একটা ইমেজ আমি নিয়ে নিই, ঠিক আছে? তাহলে দেখেন এটা কিন্তু অ্যাকুরেট ফরম্যাট হয়ে গেছে, তাই না? অনেক সময় ইমেজের মধ্যে যদি আমরা করতে যাই, যেমন হচ্ছে এই কর্নারে যে ইমেজগুলো বসা, একটা ওটা হচ্ছে ইমেজ নিলে, এখানে খেয়াল করেন, আবারও খেয়াল করেন আমি কি করছি। আপনি যদি একটা ইমেজ নেন, ইনসার্ট থেকে যদি আপনি একটা ইমেজ নেন, সেটা অবশ্যই চার কোণ আসবে, অবশ্যই সেটা কি আসতেছে, চার কোণ আসতেছে। সেটাকে আমি সরাইতে পারতেছি না, সরানোর জন্য আমাকে প্রথমে পজিশন থেকে এখান থেকে যে কোনো একটা ফরম্যাট নিয়ে এরপর সরাইতে হয়, তাই না? পজিশন থেকে 9টা পজিশনে যে কোনো একটা পজিশন নিয়ে তারপর আমি তাকে সরাইতে পারি। তারপর চার কোণ, এটা কাট, একটা ঝামেলাপূর্ণ। তো এই জন্যই বলছি যে যদি আপনি দেখেন আমরা কি করি, লোগো নেই, তাই না? ধরেন এখানে একটা নাম থাকে যে হাইটেক আইটি ইনস্টিটিউট, এখানে তার লোগোটা থাকে রাউন্ড আকারে, দেখেন এরকম ফর্ম গুলাতে। এখানে যদি আপনি এরকম কিছু চান তাহলে হচ্ছে আপনি কি করবেন, একটা শেপস নেবেন প্রথমত। যেমন হচ্ছে আমি সার্কেলের ভিতরে চাই, তাহলে একটা সার্কেল নিব। আর বৃত্তটা নর্মালি দেখেন অ্যাকুরেট হয় না, ঠিক আছে? কিন্তু যখন আপনি কিবোর্ড থেকে শিফট বাটনটা চেপে ধরবেন তখন কিন্তু এটা অ্যাকুরেট বৃত্ত হবে, বুঝছে? মানে হ্যাঁ, শিফট চেপে ধরে আপনি মাউস বড় করেন ছোট করেন, এটা কিন্তু অ্যাকুরেট বৃত্ত হবে। আর শিফট ছাড়া করলে কিন্তু এটা এলোমেলো হয়, শিফট ধরলে অ্যাকুরেট হয়। হ্যাঁ, এখন দেখেন আমি বড় করে দিলাম। এরপর যে আমি কি করবো, এটার ভিতরে শেপস ফিল যেটা আছে, এখান থেকে গিয়ে এই পিকচার নামক যে অপশনটা আছে, পিকচার থেকে আমি একটা ছবি নিয়ে নিই, ঠিক আছে? ধরুন আমার এখানে যে ছবিটা আছে, ধরুন আমি এটা নিলাম, ঠিক আছে? আর এখানে চারপাশে যে কালারটা দেখতেছি এটা হচ্ছে কি কালার, শেপস এর আউটলাইন কালার। এটা না চাইলে আপনি কি করে দিবেন, আউটলাইন কালার নো কালার। দেখেন কোন আউটলাইন কালার আছে, বুঝেছে বিষয়টা? আচ্ছা, তো এগুলো হচ্ছে বিষয়। এরপরে আর কি আছে এখান থেকে, স্মার্ট আর্টে কিছু আছে, সার্ট আছে। এরপর হচ্ছে কি এখান থেকে আমরা চাইলে স্ক্রিনশট নিতে পারি, মানে আমার পরবর্তী যে পেজটা ওপেন আছে, ঠিক আছে, আমি চাইলে ধরেন এই পেজের এখন একটা স্ক্রিনশট নিয়ে নিব, তাহলে আমি এখান থেকে ডিরেক্টলি এই স্ক্রিন ক্লিপিং এ আসলে ওই পেজটা ওপেন হয়ে যায়, তাই না? এবং এখান থেকে আমি যতটুকু অংশ কেটে নিতে চাই ততটুকু অংশ কেটে নিলে এখানে চলে আসে, বুঝেছে? এটা হচ্ছে কি আমাকে আর আলাদা করে স্ক্রিনশট নিতে হয় না, এগুলো আর কি। এরপর হচ্ছে ধরেন আমার লিঙ্ক আপ করা, এগুলোতে আমরা দেখছি হেডার কমেন্ট, ঠিক আছে? এগুলোতে আর কোনো সমস্যা আছে আপনাদের? আচ্ছা, এরপর হচ্ছে ডিজাইন। ডিজাইন তেমন আমাদের ওয়ার্ডে ইম্পর্টেন্ট হয় না, এটা পাওয়ার পয়েন্টে আমরা যতটুকু ব্যবহার করি, ঠিক আছে, ওইখানে গিয়ে আমাদের লাগে। এরপর হচ্ছে আমরা চাইলে যে কোনো ওয়াটারমার্ক অ্যাড করতে পারি। ওয়াটারমার্ক বলতে বুঝেন, মানে ওয়াটারমার্ক কেন ব্যবহার করা হয় বলতে পারবেন? কারণ আপনি একটা ডকুমেন্ট তৈরি করছেন, ঠিক আছে, ডকুমেন্ট হচ্ছে কিসের, আপনার। এখন অন্য কেউ যেহেতু আপনার নামের ডকুমেন্টটা কপি করে অন্য কাউকে বিক্রি করে দিতে না পারে, ঠিক আছে, তো ওই জিনিসটা করার জন্য আমরা একটা কি করে দিই, ওয়াটারমার্ক দিয়ে দিই, মানে একটা জল সাব দিয়ে দিই আমরা। তো এটা লেখা আকার হইতে পারে, যেমন লেখা আকার আপনি দিতে পারেন ডোন্ট কপি, এটা কিন্তু লেখার পিছনে হালকাভাবে থাকবে, এখন কেউ কপি করলে এই জিনিসটা থেকে যাবে। ধরুন বা এটা হচ্ছে কি সরকারি যে ডকুমেন্ট গুলা, ওগুলো কিন্তু তারা এরকম দেয়, যেমন আমরা কাস্টম ডকুমেন্ট দিলাম, এখন ধরুন আমি এটা জুয়েলকে দিব, ঠিক আছে, জুয়েল, JUEL, কেন? দেখেন আমি জুয়েল লিখে দিলাম, তাই না? এখন আমি তাকে এটা, হ্যাঁ, ঠিক আছে, ধরেন এখানে প্রথমে আমি একটা ডকুমেন্ট তৈরি করে নিই, ব্র্যান্ড। এখন দেখেন এই ডকুমেন্টের ভিতরে আমি জুয়েল লেখাটা কিন্তু পিছনে আছে, এখন আমি তাকে দিছি, ঠিক আছে? এখন এটা যদি কেউ ফটোকপি করে চালায় বা ছবি তুলে চালায়, আমি জানি যাব না কার থেকে এই জিনিসটা লিক হয়েছে, বুঝেছে? এই কারণে মূলত কি হয়, ওয়াটারমার্ক গুলা ব্যবহার হয়। আর এটা যে শুধুমাত্র যে নামের ক্ষেত্রে হবে এমনটা না, আমরা চাইলে বিভিন্ন লোগো দেখি না পিছনে, ওইটাকে আমরা আনতে পারি। কাস্টম ওয়াটারমার্ক থেকে দেখেন পিকচার ওয়াটারমার্ক, বুঝেছে? এখান থেকে আমরা সিলেক্ট পিকচারে গিয়ে এখান থেকে ধরেন আমি যে পিকচারটা ধরেন এটাকে যাচ্ছি আমি ওয়াটারমার্ক, ঠিক আছে, তাহলে এখানে দেখেন ওইটা কি ওয়াটারমার্ক হিসেবে চলে আসছে, ঠিক আছে?
এগুলো হচ্ছে বিষয় আর কি। আমরা চাইলে ওয়াটারমার্ক নিতে পারি। এরপর হচ্ছে ফেজের কালার। এখন ফেজের কালারটা কখন প্রয়োজন হয় কিছু কিছু ক্ষেত্রে, যেমন ধরেন আপনার কাছে আপনি প্রিন্ট করবেন, আপনার প্রয়োজন হচ্ছে কি লাল প্রিন্ট, মানে একটা লাল পেপারের মধ্যে একটা প্রিন্ট করা। এখন আপনার কাছে কাগজ হচ্ছে কি সাদা কালার, আপনার কাছে লাল কালার ওই আসে কিন্তু কাগজ কিন্তু আসে রঙিন, ঠিক আছে। ওই ক্ষেত্রে আমরা নর্মাল ভাবে প্রিন্ট করি যে আপনার কাছে কালার কাগজ থাকে। কিন্তু যদি আপনার কাছে কাগজ কালার না থাকে তাহলে আপনি লালের মধ্যে ডিজাইন করে নেন, বুঝছে? লালের মধ্যে ডিজাইন করে কি করেন, সাদা কাগজে প্রিন্ট করে দেন, অথবা লাল কাগজে প্রিন্ট করে লালের মধ্যে একটু ডিজাইন করে নেন, তাহলে বিষয়টা একটু ফুটে উঠবে। বুঝেছে জিনিসগুলো? আর নর্মাল প্রিন্ট, অবশ্য নর্মাল প্রিন্টই হয় এখনকার যুগে, তেমন মানুষের অন্যান্য কাগজে নিতে চায় না। এরপর হচ্ছে পেজের একটা বর্ডার। আমরা চারপাশে চাইলে পেজের একটা কি দিতে পারি, বর্ডার দিতে পারি। আমি এটাকে এক কলাম করে নিই। ধরেন এখান থেকে হচ্ছে আমরা চাইলে এই বর্ডার গুলো চিহ্নগুলো দিতে পারি, ঠিক আছে। এরপর চাইলে এটার উইডথটা একটু বাড়াতে পারি। বর্ডার আসছে না? এরপর হচ্ছে আমরা চাইলে বিভিন্ন আর্টও দিতে পারি, এখানে বিভিন্ন আর্ট আছে, ঠিক আছে। আপনি চাইলে এগুলো দেখতে পারেন, এখানে অনেক অনেক আর্ট আছে। যেমন আমরা যদি এটা দিই, বুঝেছেন? এগুলো হচ্ছে বিষয় পেজ লেআউটে যেটা, এটা তো আমরা দেখছি, ঠিক আছে। আর এখানে আমাদের আহামরি এগুলা কোনোটার প্রয়োজন নেই, শুধু হচ্ছে ভিউ থেকে আমরা কি করব, তখন আমাদের এই রুলারটা চলে যাবে, আমরা রুলারটা নিয়ে আসবো, ঠিক আছে, টিক মার্কটা। তাহলে ওয়ার্ডে আর কোনো সমস্যা আছে আপনাদের? টোটালি আর কোনো সমস্যা নেই? আচ্ছা, তাহলে একটু কাজ করেন। এখন যেটা করবেন, এখানে আপনার ওয়ার্ডে সবগুলা কাজ আছে। এটা গেলে দেওয়া হয়েছিল আপনাদের আগে? এখন বসে বসে তৈরি কর। সময় কিন্তু আপনাদের এখন হচ্ছে কয়টা বাজে, 12:32, তাই না? তাহলে হচ্ছে আপনাদের কতক্ষণ সময় লাগবে? 1টা বাজে এটা করে দিতে আমাকে জমা দিবে, ঠিক আছে। এরপর আমরা পাওয়ার পয়েন্ট করবো। এখানে যে লেখাগুলো, এগুলো যেহেতু আপনার টাইপিং যদি সমস্যা থাকে, আমরা কিন্তু নর্মাল লেখা নিয়ে আনতে পারি, তাই না? আচ্ছা, তো একটা ওয়ার্ড ফাইলে থাকাকালীন আমরা আরেকটা ওয়ার্ড ফাইল ওপেন করতে পারি, ঠিক আছে। সেটা হচ্ছে কি দিলে, কন্ট্রোল এম দিলে কি হয়ে যায়, আরেকটা ওয়ার্ড ফাইল ওপেন হওয়ার কথা না? দেখেন আরেকটা ওয়ার্ড ফাইল ওপেন হয়ে গেছে, ঠিক আছে। তো এখন আমরা যেটা করি, প্রথমে একটু সেট আপ করে নিই। প্রথম হচ্ছে আমাদের কি, পেজ লেআউট থেকে কাগজ কোনটা নিব, A4, এখান থেকে মার্জিন কোনটা নিব, ন্যারো, ডিজাইন থেকে পেজ একটা বর্ডার নিয়ে নিই আমরা, ধরেন আপাতত এখান থেকে এগুলাই নিয়ে নিই আমরা। এটা নিই, এটা একটু বড় করি, মোটা করি, ঠিক আছে। তো প্রথমে আমাদের যেটা আছে, আর সেটা হচ্ছে কি এমএস ওয়ার্ড লেখাটা আছে। আমি একটু বড় করি, এমএস ওয়ার্ড লেখাটা আছে। তাহলে এখানে আমি কি করি, এমএস ওয়ার্ড লেখাটা নিই, ঠিক আছে। এরপর সেখানে আমার কাছে কি আছে, কিছু লেখা আছে। আমি একটু ডেমো কিছু লেখা নিয়ে নিই। তো খেয়াল করেন আমার এত লেখার দরকার না, আমি এ পর্যন্ত এগুলা কেটে দিচ্ছি। এবং এখানে যে স্পেস গুলা ছিল এগুলো আমি কেটে দিই, ঠিক আছে। তো ওইখানে ছিল এম বর্ণটা বড় হাতের, আমি এখানে চাইলে বিটাকে, শুধু বিটাকে সিলেক্ট করে কিন্তু বড় হাতের করতে পারি, কিন্তু তখন যে বি এর নিচে দিয়ে শুরু করে, তাই না, উপর দিয়ে শুরু হয়। তো আমি যেটা করার, আমি বিটাকে কেটে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এতটুকু হইলো। এরপর হচ্ছে আমার যে লেখা, দা কেমিক্যাল নেম অফ, এটা একটু আমরা লিখে নিই, দা নেম অফ ওয়াটার, ঠিক আছে। এরপর থেকে আমাদের H2O, তাই না? এতটুকুতে। এরপর হচ্ছে আমার এখানে কি আছে, টু দা পাওয়ার অফ, ঠিক আছে, টু দা পাওয়ার অফ 3। তো এটা 3 ইজ, এটা লেখা আমি এখানে যেটা নেওয়ার, 2 3 ইকুয়াল টু কত, 8, তাই না? মানে 3টা এখানে পাওয়ার আকার হবে। আমি লেখাগুলো আগে লিখে নিচ্ছি। এরপর হচ্ছে কি, জিও মোবাইল সিম, জিও মোবাইল সিম অফ
RS কত, কারণ আগে ছিল এটা কত 500 টাকা, এটা আগে ছিল, ঠিক আছে। is now available at, ধরুন এখন RS আমরা 200 করি, ঠিক আছে। এরপর হচ্ছে কি লেখা, আচ্ছা এখানে আমরা নো কমেন্টস দিছি, ঠিক আছে। এরপর ধরুন আমরা দিলাম এখানে হাইটেক আইটি, ক্লিয়ার। আচ্ছা এতটুকু তো নিলাম। এখন প্রথমে হচ্ছে লেখাগুলোকে আমরা সেট আপ করে নিলাম, এবার এগুলো কি করতে হবে, ডিজাইন করতে হবে। এখন তো প্রথমে কি করতে পারি, প্রথমে হচ্ছে এটা কি করতে হবে আমাদের বলেন। এমএস ওয়ার্ডটা মাঝখানে আছে না, এবং রেড কালার আছে, এটাকে আমি সিলেক্ট করলাম, মাঝখানে আনলাম। আর এখানে দেখেন সবগুলো ফন্ট অনেক ছোট ছোট, কিন্তু আমাদের এগুলো নর্মাল ফন্ট হচ্ছে কত 11। আচ্ছা এটা ছোট ছোট থাকে, এগুলো 11। তো এমএস ওয়ার্ডটাকে একটু আমি কি করি, বোল্ড করলাম, একটু বড় করে নিই, ঠিক আছে, বড় হয়েছে না। এরপর হচ্ছে এটা কি রেড কালারের একটা আন্ডারলাইন আছে, তো এখান থেকে আন্ডারলাইনটা নিয়ে নিই, এটা কি ডাবল আন্ডারলাইন সিঙ্গেল আন্ডারলাইন, ঠিক আছে। আমরা একটা আন্ডারলাইন নিই সিঙ্গেল, ঠিক আছে, এবং এটার কালারটা কি করে দিলাম রেড, এখান থেকে আমরা চাইলে এই রেড কালার করে দিলাম, তাহলে এটা এতটুকু হয়ে গেছে, ঠিক আছে। এবং এখানে সবগুলো মাঝখানটা গ্যাপ আছে, এই কারণে আমরা সবগুলো সিলেক্ট করে আমরা এখান থেকে কোনো গ্যাপই দিব না, ঠিক আছে, টোটালি সব গ্যাপ বাদ, ঠিক আছে। তো এমএস ওয়ার্ডের নিচে একটু গ্যাপ লাগবে, এখান থেকে আমরা এটা বলে দিই, ঠিক আছে। আচ্ছা এরপর হচ্ছে কি এখান থেকে এ পর্যন্ত এই লেখাগুলো হচ্ছে আমাদের কি থাকবে, জাস্টিফাই, মানে দুই পাশ থেকে সমান থাকবে, ঠিক আছে। আর এখানে একটা লেখা হবে, সেটা হচ্ছে বি, বি নামক একটা লেটার হবে আমাদের। বি নামক লেটারটাকে আমরা কিভাবে দিতে পারি, হ্যাঁ বড় করার জন্য। তো এখানে দেখেন হয় তখন যে আমাদের লেখাটা নিচে হয়, যেমন হচ্ছে আমি যদি আইটাকে বড় করি তাহলে খেয়াল করেন কি হয়, মানে লাইনগুলো কোন দিকে নামে, লেটারের নিচ থেকে শুরু হয়, আমি চাচ্ছি কি হোক লেটারের বরাবর এরকম। তখন যে আমি এখানে যেটা করতে পারি, এখানে আমি একটা ইনসার্ট আসি, এখানে একটা শেপ নিই, এ পর্যন্ত তো একটা শেপ নিই, এবং শেপসের ভিতরে একটা বি লিখি। এটা হচ্ছে বিষয়। এখন শেপস এর ভিতরে যে বিটার কালার কোনটা, কালো, কালো কালার করে নিই আমি, ঠিক আছে। আচ্ছা এটা হচ্ছে শেপস এর ভিতরে, যেহেতু এখান থেকে সিলেক্ট করে টেক্সট ফিল কালার কি ব্ল্যাক, এটা হয়েছে না। এখন হচ্ছে এটা কি করবো, আমি এই শেপসটাকে আমি এখানে বসাই, ঠিক আছে। এখন এটা লেখার নিচে দিয়ে চলে গেছে, তো এখানে আমাদের কাছে কিছু জিনিস আছে, খেয়াল করুন, ঠিক আছে। এখানে আমাদের কাছে কয়েকটা অপশন আছে, আমরা চাইলে এইভাবে দিতে পারি, এভাবে দিতে পারি, স্কোয়ার দিতে পারি। এটা হচ্ছে আমার যখন শেপস এর ফরম্যাটটাতে আসে, শেপস এর ফরম্যাট থেকে এখানে দেখেন এই র‍্যাপ টেক্সট থেকে এখান থেকে আমি এই ফরম্যাটটা সিলেক্ট করব, ঠিক আছে। আচ্ছা সিলেক্ট করার পরে এখন হচ্ছে আমি শেপস এর মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড কালার আসতেছে, তো এগুলোর জন্য আমি নো ফিল, একটা আউটলাইন কালার আসতেছে, নো আউটলাইন কালার সেট করে এবার হচ্ছে আমি শেপসটাকে এখানে অ্যারো বাটন দিয়ে নরমালি সেট করে দেব, সেট হয়ে গেছে না এটা, ঠিক আছে। ওইটা এম এর কারণে একটু সুন্দর দেখা গেছে। আচ্ছা তো এটা এতটুকু নিলাম এবং এটার কালারটা আমি সেট করে দিই, যে ফুল থেকে এর কালারটা ধরেন কোন কালার দেওয়া যায়, ঠিক আছে। আমরা চাইলে লেখা একটু কমাই দিতে পারি, এত লেখানোর দরকার নেই, এটা হয়েছে না।
আচ্ছা, এরপর হচ্ছে কি, এরপর এখান থেকে স্পেস নিয়ে নিই। তো এইখানে যে পর অংশটুকু আছে আমাদের, এই পর অংশ এগুলা কিন্তু আবার কোথায়, মাঝখানে। এতটুকু আমরা সিলেক্ট করি এখান থেকে, মাঝখানে নিয়ে নিই এবং এটার ফন্ট সাইজ একটু বাড়াই নিই আমরা 13 চলবে। আচ্ছা, আমরা আরেকটু বাড়াই, 14 থাকবে বা 15 করে দিই এখান থেকে। তো দেখেন এখানে হচ্ছে এটা কিন্তু বোল্ড আছে, তার কেমিক্যাল নেম ইজ, তাই না? এখানে সবগুলাই বোল্ড, শুধু জিও মোবাইল সিমের এটা বাদে সবগুলো আমাদের কি বোল্ড, শুধু এটা বাদে, তাই না? এটা বোল্ড। এখন H2O2টা কোথায় থাকে আমাদের, নিচে। তাহলে আমি 2টাকে সিলেক্ট করে এখান থেকে কি সাবস্ক্রিপ্ট দিলাম, নিচে চলে গেল। 2 মানে 2 the power 3 নয়, তাহলে এখানে আমি 3টাকে করে দিই, উপরে উঠাই দিই, হয়েছে এটা। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের যে এটা আছে, এটাকে আমি একটু ছোট করি। এটার ফন্ট সাইজটা কি হবে, একটু ছোট হবে এবং এখানে 500 যেটা আছে এটাকে কিন্তু কাটা থাকে, তাই না? তাহলে এখান থেকে আমি এটাকে কেটে দিই, বুঝেছে? তাহলে এটা ঠিক আছে না এখন আমার? আচ্ছা, এরপরে যে এটা হচ্ছে এটা, এটা কিন্তু সবগুলো কোন হাতের, বড় হাতের। এখানে নো কমেন্টস ফর দিস ওয়ার্ক, এটার জন্য সবগুলো কোন হাতের, বড় হাতের। সবগুলো তো বড় হাতের, এটা হচ্ছে আপার কেস, তাই না? ঠিক আছে, আপার কেস করে নিলাম। আর এখানে যেটা আছে হাইটেক আইডি, একদম অন্য একটা ফন্টে আছে। এখানে আমি এটা একটা অন্য একটা ফন্টে আছে, ঠিক আছে? তো এটাকে আমি একটু ফন্টটা চেঞ্জ করে দিই এখান থেকে। এখানে অনেকগুলো ফন্ট আছে, তাহলে এই ফন্টটা আমরা কি করে দিলাম, চেঞ্জ করে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখেন এখানে একটা শিফট এই বক্স আছে, তাই না? ডিপ্লোমা ইনফরমেশন সিস্টেম ম্যানেজমেন্ট। তো এটা হচ্ছে কি একটা শিফট, কারণ কি করতে পারি, এখানে একটা শেপ নিয়ে নিতে পারি, ডিপ্লোমা ইনফরমেশন সিস্টেম ম্যানেজমেন্ট, ঠিক আছে? ডিপ্লোমা ইনফরমেশন সিস্টেম ম্যানেজমেন্ট। তাহলে এই শেপসটাকে এখন আমরা চাইলে কি করতে পারি, মাঝখানে সেট করে দিতে পারি। হয়েছে আমাদের এতটুকু। হুম, ঠিক আছে। তো এগুলো হচ্ছে মানে আমাদের ওয়ার্ডের আমরা শুরু থেকে শেষ পর্যন্ত যেন সবগুলা কাজ আমার ইউজ হয়, এই জিনিসটা করা হয়। এরপর দেখেন এগুলা যেগুলো, এগুলো পারবেন না আপনারা, ঠিক আছে? এগুলো হচ্ছে কি আমরা এগুলো করবেন আপনারা একটু পরে, আমি একটু দেখাই। এগুলো দেখেন এখান থেকে একটা ফরম্যাট নিয়ে নিই, এই ফরম্যাটটা নিলাম আমি, ঠিক আছে? তো ধরুন আমি দিলাম বেসিক কম্পিউটার, ঠিক আছে? এরপর ধরুন আমি দিলাম ওয়েব ডিজাইন, ঠিক আছে? আবার ওয়েব ডিজাইনের ভিতরে ধরুন আমি দিলাম এখানে যে HTML CSS, এগুলোর আবার আপনারা কালার চেঞ্জ করে দিবেন, ঠিক আছে? এরপর অপশন যাচ্ছে কি, এখান থেকে কি করা,
এখানে হচ্ছে টেবিল তৈরি করা, এখানে দেখেন এটা একটা ইমেজ, এটা হচ্ছে একটা শেপস, এগুলো তো সমস্যা নেই, ঠিক আছে। এটা আপনারা করবেন, এগুলো হচ্ছে আপনারা প্র্যাকটিস করবেন। আর আরেকটা বিষয় আমি দেখা যাচ্ছে, এটা থাকুক, এটা আমি কেটে দিই, এটা আমি কেটে দিই, এটা থাকুক। আর আমি এটা কিন্তু আজকে ক্লাসে রেকর্ড করতেছি, জানি এটা আপনার পরবর্তী দেখি প্র্যাকটিস করতে পারেন, ঠিক আছে। তো ওয়ার্ড নিয়ে আপনার কারো তো সমস্যা নাই, তাহলে আপনারা শুরুতে বা বসে আগে যখন আসবেন 10টা ক্লাসগুলো যেগুলো বলছি আমরা একটু লম্বা নিব, ঠিক আছে, 10টা থেকে ধরুন 12টা 1টা পর্যন্ত যে ক্লাসগুলো নিব ওগুলোতে এগুলো প্র্যাকটিস করবেন, সিভি তৈরি করবেন, ঠিক আছে। গুগল থেকে সিভি ফরম্যাট নিয়ে অথবা মোবাইলে একটা সিভি ফরম্যাট নিয়ে আসবেন, আনি আপনারা বসে বসে ট্রাই করবেন, ঠিক আছে। এরপর হচ্ছে ওয়ার্ডের যে কাজগুলো সেগুলো করে শেষ করবেন, বুঝেছে। বিভিন্ন জিনিস এটা হচ্ছে আপনি যত প্র্যাকটিস করবেন, এখন ওয়ার্ডে তো আপনার নিজে তো কোনো সমস্যা নাই, ঠিক আছে, বা আমরা কিছু দিই নাই, ঠিক আছে, এরকম কিছু তো নাই, ঠিক আছে। এখন হচ্ছে আপনাকে পুরোটা প্র্যাকটিস করতে করতে ক্লিয়ার হতে হবে। এখন প্র্যাকটিসে কিভাবে করবেন, নর্মালি লিখে লিখে আপনি সারাদিন কিছু করতে পারবেন না, ঠিক আছে। আপনি যখন একটা রিয়েল লাইফ প্রজেক্ট করতেছেন, যেমন সিবি একটা রিয়েল লাইফ প্রজেক্ট, তাই না। এরপর হচ্ছে ধরেন একটা প্রশ্ন, ইংরেজি একটা ক্লাস 6 বা 7 একটা প্রশ্ন তৈরি করা, এটা একটা রিয়েল লাইফ প্রজেক্ট, ঠিক আছে। বা একটা বইয়ের একটা পাতা লেখা, ওটা হচ্ছে কি রিয়েল লাইফ একটা প্রজেক্ট, ঠিক আছে। যখন আপনি এগুলো লিখবেন তখন যে আপনি কি হবে আপনার, হ্যাঁ যখন আপনি করবেন তখন যে আপনি বুঝতে পারবেন আপনার সমস্যা। এখন কিন্তু আপনি বুঝবেন না যে আপনার কোনো সমস্যা নেই, বা আপনার কাছে মনে হবে আপনি কিছু পারেন, ওই সময় যে আপনার মনে হবে কি আমি আসলে কিছু পারতেছি, আমাদের কিছু হইতেছে, ওই সময় যে জিনিসটা রিয়েলাইজ করবেন, বুঝেছে, ওই জিনিসগুলো ট্রাই করবেন। এরপর হচ্ছে আমরা যেটা দেখছিলাম পাওয়ার পয়েন্ট, তো পাওয়ার পয়েন্টে কারো কোনো সমস্যা আছে? পাওয়ার পয়েন্টে তো কারো সমস্যা নাই, যেমন ওয়ার্ডের মধ্যে সব, এখানে হচ্ছে কি করা, স্লাইড নিয়ে নিয়ে কাজ করা, এগুলো দেখছেন না আপনার প্রত্যেকে, ঠিক আছে। হ্যাঁ, এখন যদি আপনাদের সমস্যা থাকে আপনি একটু ইউটিউব রিসার্চ করেন, পাওয়ার পয়েন্ট সম্পর্কে অনেক আইডিয়া পাবেন। তো আমি ছোট্ট একটা টিপস দেখাই, যেটা হচ্ছে ধরেন সব সময় তো ধরেন আপনি কি করতে পারেন না, যে পাওয়ার পয়েন্ট যেহেতু অনেকগুলো স্লাইডের বিষয়, ঠিক আছে, এখন সবগুলা স্লাইড যে আপনাকে করতে হবে বা আপনি করবেন, একটা জিনিস কি ভাই, ওই যে আপনাদের সামনে যে ল্যাপটপ আছে না, ল্যাপটপে অনেকগুলো জিনিস কম্পিউটারে থাকে না, মানে থাকে, সব থাকে, ইন্টারনেট কানেকশন না থাকার কারণে অনেকটা জিনিস মানে যেতে থাকে না, মানে ধরেন আপনি ওই জায়গায় একটা দুই জায়গায় এখান থেকে আমরা তৈরি করি। এখানে হচ্ছে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনাদের ফোনে চার্জার আছে না, চার্জার দিয়ে কিন্তু পিসি গুলোতে নেট কানেকশন দেওয়া যায়, এখানে তো ওয়াইফাই আছে, ওয়াইফাই পাসওয়ার্ড আছে না প্রত্যেকের কাছে, ঠিক আছে। আপনি আপনার চার্জার পিসিতে লাগাইলে এখানে দেখবেন অটোমেটিক আপনার ফোনে একটা অপশন আসবে, ওখান থেকে ইউএসবি ট্রান্সফারিং একটা অপশন আছে, ওটা দিয়ে দিবেন, ওটা দিলে মানে মোবাইলে ইন্টারনেট থাকলে চলবে, মানে ওয়াইফাই, মোবাইলে যে ওয়াইফাই ওটা দিয়ে আপনার ডিভাইসে চলবে, মানে এমনিতে ধরেন ল্যাপটপ থেকে কানেক্ট করা যায়, ওটা কানেক্ট করা যায় না, ল্যাপটপে তো ডিফল্ট ভাবে কানেক্ট হয়, মানে কম্পিউটারের কথা বলতে, কম্পিউটারে হচ্ছে কানেক্ট করলে কানেক্ট হয়ে যাবে, বুঝি না, মানে আপনি তো বলতেছেন ওই যে পিসির সাথে ইউএসবি কেবল মোবাইলের সাথে অ্যাড করার জন্য, হ্যাঁ ওটা অ্যাড করলে মানে ওই মোবাইলে যে ওয়াইফাই কানেক্ট থাকবে ওটা কম্পিউটারের সাথে অ্যাড হবে না, হ্যাঁ, ওইটা আপনাকে ওইখান থেকে ফোন তো সাথে সাথে নোটিফিকেশন চলে আসবে যে ওই ওটিজি একটা কানেক্ট আসবে, এখানে ইউএসবি ট্রান্সফারিং একটা অপশন, ওইটা দিয়ে আপনি কানেক্ট দিয়ে দিতে পারেন, ঠিক আছে। কারণ হচ্ছে এগুলো যদি আমরা করতে যাই নরমালি হচ্ছে আমাদের এই কেবল গুলো লাগে, দেখেন এই দুইটা পিসি কিন্তু একসাথে, এটা জানেন, দুইটা পিসি একসাথে না। আচ্ছা, তো খেয়াল করেন এখন পাওয়ার পয়েন্টের যে কাজটা, তো পাওয়ার পয়েন্টে হচ্ছে অনেকগুলো স্লাইড তৈরি করতে হবে, যেমন এখানে দেখেন আমি কিছু অধ্যায় আমার লেখা আছে, যেমন আমাদের একটা সাবজেক্ট ছিল সেটা হচ্ছে সার্ভেলেন্স সিকিউরিটি সিস্টেম, ঠিক আছে, মানে হচ্ছে সিসিটিভি ক্যামেরার যে বিষয়টা, ভিডিও সার্ভেলেন্স এটা বলে যেগুলো বলে থাকি আমরা, ঠিক আছে, এটা দেখি আমরা, ঠিক আছে। সার্ভেলেন্স সিস্টেম ইনস্টলেশন মানে হচ্ছে কি একটা সিসিটিভি ক্যামেরা পুরোপুরি যে ইনস্টলেশন করে ওই প্রসেসটা নিয়ে আমাদের কি করতে হবে, একটা প্রেজেন্টেশন দিতে হবে আপনাকে, যদি এরকম বলে বা আপনাকে বলো যে আপনার বাংলাদেশ সম্পর্কে একটা প্রেজেন্টেশন দেন, ঠিক আছে। এখন আপনি রাত জাগে জাগে পাওয়ার পয়েন্টে একটা স্লাইড করে করা আপনার খুব কষ্টসাধ্য না, ঠিক আছে। কিন্তু পাওয়ার পয়েন্টে কিন্তু আপনি কিন্তু এখন পারবেন, কারণ আমরা আপনাদেরকে পাওয়ার পয়েন্টে সম্পূর্ণ স্লাইড সম্পর্কে আইডিয়া দিয়েছি, ঠিক আছে। কারণ এটা হচ্ছে আপনাকে শিখতে হবে, কিন্তু এখন একটা শর্টকাট টেকনিক দেখাচ্ছি আমি, আপনি যেটা 2 মিনিটের মধ্যে আপনার পক্ষে একটা পুরো প্রেজেন্টেশন তৈরি করা সম্ভব, ঠিক আছে। তো ধরুন আপনি বইয়ের যে টপিকগুলো বা যে টপিক আপনি নেবেন টপিকগুলোকে এভাবে লিখে ফেলবেন, ঠিক আছে। যেমন দেখেন আমি সবগুলো টপিককে হ্যাঁ ইংরেজিতে করে নেন বেটার, কারণ এআই গুলা কি ইংরেজি ভালো বুঝবে, তো সমস্যা আমরা প্রেজেন্ট কিন্তু বাংলায় করবো, ঠিক আছে, কিন্তু আমরা লেখাচ্ছি কোন ভাষায়, ইংরেজিতে। তাকে টপিক গুলো বলতেছি আমি, প্রেজেন্টেশনের ভিতরে কি হবে ওইটা বলতেছি না আমি, তাকে শুধুমাত্র টপিক বলতেছি, যে সার্ভেলেন্স সিকিউরিটি সিস্টেম হচ্ছে অধ্যায়ের নাম, তুমি প্রথমে কি করবা, ইন্ট্রোডাকশন দিবা, এরপর হচ্ছে তুমি লিস্ট করবা নেসেসারি ইকুইপমেন্ট গুলা, যেমন হচ্ছে আমাদের ক্যামেরা লাগে, সিসিটিভি ক্যামেরা, এরপর হচ্ছে এনবিআর এবং ডিবিআর লাগে, ঠিক আছে, যেটা হচ্ছে আমাদের ধরেন একটা সিসিটিভি ক্যামেরা থেকে যে লাইনটা আমরা টানি,
বুঝেছে? আমরা দুইটা প্রসেস এটা নিয়ে, একটা হচ্ছে কি ডিবিআর এবং এনবিআর। মানে এনবিআরটা হচ্ছে আর কি আমরা যে দেখি না যে ইন্টারনেটের মাধ্যমে আমরা এক জায়গায় বসে আরেক জায়গায় থেকে অ্যাক্সেস যে করতেছি, এগুলো হচ্ছে এনবিআর এর কারণে আমরা করতে পারি। আর ডিবিআর হচ্ছে যেমন আপনার ক্যামেরা আপনি 30 দিন পর্যন্ত যে ডাটাগুলো রাখে, এগুলো এরপর আমাদের একটা হার্ড ড্রাইভ লাগে, যে ডাটাগুলো জমা করার জন্য একটা পাওয়ার সাপ্লাই লাগে, একটা কেবল লাগে, ঠিক আছে, ক্যামেরার জন্য। এরপর হচ্ছে কি মনিটর লাগে সবগুলো দেখার জন্য। এরপর হচ্ছে কি নেটওয়ার্ক ইকুইপমেন্ট লাগে, আর রিমোট অ্যাক্সেস হচ্ছে কি দূরবর্তী যেখান থেকে দুটো, ঠিক আছে। আবার কেবলের ভিতরে এখানে আমরা দেখতেছি কি আমাদের কয়েকটা কেবলের নাম আছে। তো এগুলো হচ্ছে কি টপিক নেমগুলো আমি শুধুমাত্র তাকে বলছি। এ বলার পর আমি পুরো টপিক নেমটাকে কপি করে নিই, ঠিক আছে। এটা তো আপনি সাজাতে পারবেন, এটা আপনি এমএস ওয়ার্ডে লেখেন, সমস্যা নেই, ঠিক আছে। আর এই গুগল ডক্স যেটা, এটাও সেম কিন্তু এমএস ওয়ার্ডের মতোই। মানে এমএস ওয়ার্ডটা হচ্ছে কি মাইক্রোসফটের, আর গুগল এটার বিকল্প নিয়ে আসে, সে আছে কি এমএস ডক্স। সে না, এমএস মানে তো মাইক্রোসফট, গুগল আছে গুগল ডক্স, ঠিক আছে। ডক্স এর সুবিধা হচ্ছে এমএস ওয়ার্ড থেকে সুবিধা হচ্ছে কি এমএস ওয়ার্ড আপনি লেখেন, লেখার পর আপনি কাউকে পাঠাতে হলে তাকে কি করতে হয়, ইমেল করে পাঠাতে হয়, তাই না। যখন আপনি ডক্স ইউজ করবেন, ডক্স হচ্ছে কি আপনি দেখেন এখানে যদি আমরা আসি, আমাদের ফোনের মধ্যে কিন্তু ডক্স অ্যাপসটা আছে, ঠিক আছে। আপনি চাইলে ওয়ার্ডের সব কাজ এখানে করতে পারেন। এই ডক্সে যখন আপনি আসবেন বা আপনি এখানে সার্চ করেন যে গুগল ডক্স, ঠিক আছে, হ্যাঁ, তাহলে এটা চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের গুগল ডক্স। তো আমরা এখান থেকে ডিরেক্টলি গুগল ডক্স আমরা ঢুকি। আচ্ছা, এটা স্ক্রিনটা ছোট। আচ্ছা, তো এটা হচ্ছে আমার কি গুগল ডক্স, ঠিক আছে। এখন ওয়ার্ডের মধ্যে আমি কি এখানে চাইলে একটা ব্ল্যাঙ্ক পেজ নিতে পারি, বা কি দেখুন আপনার সিভি দরকার হলে আপনি এখান থেকে কিছু নমুনা থাকে এগুলো নিতে পারেন। কারণ আমার সম্পূর্ণ একটা কি প্রয়োজন, একটা ব্ল্যাক ডকুমেন্ট প্রয়োজন। আমি এখান থেকে নিব, নেওয়ার পর হচ্ছে এখানে দেখেন সব অপশন আগের মতো, ঠিক আছে। অপশন ওইগুলাই, তবে ওইগুলা ছিল একদম সামনে ছিল, এগুলো একটু ভিতরে থাকবে আর কি, এতটুকু। আপনি এটার ওয়ার্ডের একটা নাম দিতে পারেন, হচ্ছে কি ধরুন আমরা দিতেছি এআই পিপিটি, পাওয়ার পয়েন্টের সংক্ষেপে পিপিটি বলে, বুঝেছে। পাওয়ার পয়েন্টকে সংক্ষেপে কি বলে, পিপিটি বলে। আচ্ছা, তো এটা হচ্ছে বিষয়। এখন দেখেন সেম একই কাজ, এখান থেকে আপনি ফন্ট সাইজ বড় করতে পারবেন, এখান থেকে ফন্ট সিলেক্ট করতে পারবেন, ঠিক আছে। এখান থেকে লেখার স্টাইল চেঞ্জ করতে পারবেন, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, লেখার কালার, হাইলাইট, ঠিক আছে। এই হাইপার লিঙ্ক যেটা, এটা এরপর হচ্ছে কি লেখা এদিক ওদিক নেওয়া, ঠিক আছে। এরপর হচ্ছে কি এই লিস্ট গুলা, একই কথা, সব কথা না। এরপর হচ্ছে ফাইলের যে অপশন গুলা সেম একই অপশন গুলা, এডিটের অপশন গুলা, ভিউর অপশন গুলো, আপনি এগুলো একটু দেখে নেবেন। ওয়ার্ডের সকল কাজ এখানে দিছে, তবে এখানে শুধু একটা সুবিধা হচ্ছে, সেটা হচ্ছে কি এখানে আপনার 4-5 জন একসাথে কাজটা করতে পারবেন, ঠিক আছে। ওয়ার্ডে কিন্তু আপনি করা শেষে একজনকে পাঠাইতে হয়, কিন্তু এখানে হচ্ছে একসাথে বসে আপনার কাজ করতে পারবেন। তার জন্য কি করতে হয়, হ্যাঁ, এখানে আপনি শেয়ার অপশনে গিয়ে আপনি যাকে যাকে অ্যাড করতে চাচ্ছেন আপনার এখানে, ঠিক আছে, তার জিমেলটা দিবেন। ধরুন আমি একে অ্যাড করতে যাচ্ছি, ঠিক আছে, তাহলে তার জিমেলটা নিলাম। এখন তাকে আমি কি হিসেবে অ্যাড করতে চাচ্ছি, একটা হচ্ছে ভিউয়ার, মানে সে শুধু দেখবে, আমি যা করবো সে শুধু কি দেখবে, তাহলে ভিউয়ার। সে শুধু কমেন্ট করে করে আমাকে জানাবে, তাহলে সে কমেন্টেটর, ঠিক আছে। আর যদি সেও আমার মতো কাজ করতে পারবে তাহলে হচ্ছে কি সে এডিটর, ঠিক আছে। এরপর ধরুন আমি এখানে এখানে যদি আমি তাকে একটা মেসেজ দিয়ে দিতে পারি যে ট্রাই দিস, বা এরকম একটা মেসেজ দিয়ে দিলাম, এরপর সেন্ড করে দিলাম, তাহলে তার জিমেলে একটা নোটিফিকেশন চলে যাবে, ঠিক আছে। সে বুঝে যাবে যে এটা। আর যদি আপনি পাবলিকলি সবাইকে অ্যাক্সেস দিতে চান, ঠিক আছে, পাবলিকলি যতজন মানুষ আপনার সবাইকে যদি অ্যাক্সেস দিতে চান, তাহলে আপনি কি করবেন, এখান থেকে যে রেস্ট্রিক্টেড যেটা আছে এটা সরাই আপনি এখান থেকে এনিওয়ান করে দিবেন, বুঝেছে। এনিওয়ান উইথ দ্য লিঙ্ক করে আপনি এখান থেকে তাকে কি হিসাবে দিতে চাচ্ছেন, সবাইকে আপনি ধরেন এডিটর হিসাবে দিতে চাচ্ছেন, তাহলে এডিটর দিবেন, দিয়ে এখান থেকে কপি লিঙ্কটা কপি করে আপনি এই লিঙ্কটা সবাইকে পাঠিয়ে দিবেন। এখন যে লিঙ্কটা পাবে সেই লিঙ্কটাতে ক্লিক করলে সে ডিরেক্টলি এখানে ঢুকে অ্যাক্সেস করতে পারবে, বুঝেছে। এটা হচ্ছে যেমন ধরেন আমার এইটা আছে না, আমি এটাকে এখানে ওপেন করি, দেখেন এখানে আমি ওই লিঙ্কটা ওপেন করি, ঠিক আছে, এনিওয়ান দিয়ে যেটা দিচ্ছি, তাহলে দেখেন সেম একই জিনিস, ঠিক আছে। তো ধরেন এটার মধ্যে দেখেন এখন একটু আমি এখানের মধ্যে লিখতেছি একটু হ্যালো, ঠিক আছে। ওইটার মধ্যে কিন্তু একটু আগে আমি কিছু লিখছি, লিখিনি, এবং কে কে অ্যাক্সেস আছে দেখেন আমার ওইটা শো করতেছে। তো আমি এখানে যদি আসি, দেখেন হ্যালো লেখাটা হয়ে গেছে, বুঝেছে। এর ধরেন এখানে আমি বলে দিলাম যে সোহাগ, তাহলে দেখবেন ওইখানে গিয়ে কি এটা হচ্ছে কি আমার এই জিমেলটা, আমি যখন এই জিমেলটাতে আসি দেখেন এখানে সোহাগ হয়ে গেছে, বুঝেছে। মানে একই সাথে আমরা 4-5 জন, 100 জন, 200 জন এক কাজ করতে পারি, হ্যাঁ, এটা হচ্ছে বিষয়। কিন্তু এখান থেকে আপনি এভাবে লিখে নেবেন। এখন আমি যেটা করব পাওয়ার পয়েন্ট করার জন্য, আমার কাছে একটা এআই আছে, তাকে বলা হয় গামা ডট অ্যাপ, ঠিক আছে।
এটার নাম কি গামা ডট অ্যাপ। আমি এটাকে একটু ওপেন করি। আচ্ছা, এরপর হচ্ছে ওপেন করার পরে আমি যদি শুরুতে যাই, এখানে হচ্ছে আপনাকে লগ ইন করতে হবে। আচ্ছা, একদম শুরু নতুন একটা ক্রিয়েট করি, তাহলে আপনাদের সুবিধা হবে। আমাদের হবে কি গামা ডট অ্যাপ। তাহলে এইভাবে এটা হচ্ছে কি একদম ওয়েবসাইটটার নিউ ইন্টারফেস। ঠিক আছে, এখানে হচ্ছে প্রথম হচ্ছে আপনি সাইন আপ করে নেবেন। সাইন আপ হচ্ছে কি ফ্রি, এখানে কোনো টাকা লাগবে না। ঠিক আছে, এটাকে আপাতত আমি ডিরেক্টলি গুগল দিয়ে সাইন আপ করে নিই। আমি নর্মালি কোনো ঝামেলাতে যাইতে চাচ্ছি না, লগ ইন পাসওয়ার্ডটা দেওয়া, এই কারণে আমি ডিরেক্টলি কি করতেছি গুগল দিয়ে সাইন আপটা করে নিই। আচ্ছা, তো আমি কন্টিনিউ দিয়ে এগুলাকে একটু অনুমতিটা দিয়ে দিতে আগে। ঠিক আছে, অ্যাক্সেসটা। আচ্ছা দেখেন, তাহলে এটা কি আমার ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, এখন আমার কাছে 3টা অপশন আছে। আচ্ছা, একটু আমি এটা কি জন্য ইউজ করবো, ধরুন আমি ফর এডুকেশন, এর হচ্ছে এজ এ স্টুডেন্ট, এর হচ্ছে কন্টিনিউ, ধরুন গ্রাজুয়েট, এর হচ্ছে ধরুন কি কাজ আমি ব্যবহার করবো, ওয়েবসাইট কন্টিনিউ। এখানে আমি কোন কাজে ব্যবহার করছি সেটা। ঠিক আছে, এখানে আমার কাছে 3টে অপশন আছে। ঠিক আছে, একটা হচ্ছে কি ইম্পোর্ট ফাইল অন ইউআর। ঠিক আছে, কারণ আপনার কাছে একটা ইউআরএল লিঙ্ক দিয়ে তাকে বলতে যদি একটা ফাইল দিয়ে বলতে যে ফাইলকে প্রেজেন্টেশন কনভার্ট করবো, তাহলে এখান থেকে। ঠিক আছে, এর যদি আমি সম্পূর্ণটা ধরেন এআই যে করবে, তাহলে তা হচ্ছে কি এআই দিয়ে দিবে, জেনারেট দিবে। ঠিক আছে, আর ধরেন আমি কপি পেস্ট যদি পেস্ট ইন টেক্সট, মানে আমি একটু আগে টপিক লিখে নিছি না, এরকম ধরেন টপিক লিখে নিলাম, এখানে কিছু টপিক লিখে নিলাম। ঠিক আছে, তাহলে হচ্ছে আমি টপিক গুলা, কারণ আমাদের বইয়ের প্রেজেন্টেশন গুলো এরকম হয়। ঠিক আছে, এখানে আমি কিছু টপিক লিখে নিলাম আগে থেকে, লিখে নিয়ে এখন আমি যেটা করছি পেস্টিং টেক্সট আউট। এখানে হচ্ছে আপনি ওই টপিকটা পেস্ট করে দিন। সেটা আমি লিঙ্ক, আমি টপিক একটু কপি করে নিই। পুরো লেখাটাকে আমি এখানে কি করে দিচ্ছি পেস্ট করে দিচ্ছি। আমি কোন হিসেবে চাচ্ছি প্রেজেন্টেশন এবং ডকুমেন্ট, আমি চাচ্ছি কিসের জন্য প্রেজেন্টেশনের জন্য। আগে ডিফল্ট বলে থাকুক কন্টিনিউ। আচ্ছা, তো এখানে খেয়াল করুন, এবার আসছে এখানে। এখানে কয়েকটা জিনিস, একটা হচ্ছে ব্রিফ। ব্রিফ মানে কি হচ্ছে শুধু পয়েন্টগুলো নিবে, শুধু পয়েন্টগুলো নিয়ে একটা ব্রিফ করতে হবে। ঠিক আছে, এই যে মিডিয়াম দিয়ে তাহলে সেই পয়েন্ট হিসেবে হালকা একটা ডিসক্রিপশন দিবে। আর দেখুন ডিটেলস দিয়ে তাহলে সেই ডিটেলস আলোচনা করবে। ঠিক আছে, আমি প্রেজেন্টেশন ডিটেলস দিতাম। ঠিক আছে, আর এখানে আমি হচ্ছে কি জেনারেট, মানে সে জেনারেট করবে। এরপর আপনি লিখে কিছু নোট দিতে পারেন, আমার আপাতত কোনো নোটের প্রয়োজন নাই, আমি দিব না। আর আমি প্রেজেন্টেশনটা কোন ল্যাঙ্গুয়েজে যাচ্ছে, ধরেন এখানে আমি প্রেজেন্টেশনটা হচ্ছে বাংলাতে। ঠিক আছে, সে বাংলায় লেখাতে দিই, তাহলে কিন্তু বাংলা দেখেন সবগুলো ভাষা কিন্তু সে অ্যাপ্লাই করবে। আমি কিন্তু বাংলায় করবো, এখানে বাংলা সিলেক্ট করবো বাংলা। ঠিক আছে, তাহলে সে আমাকে বাংলা দিবে। এখন হচ্ছে ইমেজ, ইমেজটা সে থেকে নিবে, এআই জেনারেট করে নিবে। ঠিক আছে, মানে এআই থেকে সে বানায় নিবে ইমেজটা। যদি আমি যদি না, সে এআই থেকে না আনে, সে গুগল থেকে বা অন্য ইয়ে থেকে নিয়ে এগুলোও বলতে পারেন। আমি আপাতত দিচ্ছি যে এআই ইমেজই থাকবে। ঠিক আছে, এরপর হচ্ছে এখানে এগুলো ঠিক আছে, ফরম্যাটটা প্রেজেন্টেশন ফরম্যাটে থাকুক, সব ঠিক আছে। এরপর দেখেন এখানে আছে কি 8টা স্লাইড। কয়টা স্লাইড? 8টা স্লাইড সে করবে। ধরেন এখানে আমি 9টা স্লাইড করলাম। এখানে যদি আপনি তার বেশি যান, 10 থেকে উপরে গেলে কিন্তু আপনাকে প্রো ভার্সনটা কিনতে হবে তার। ঠিক আছে, আমি আপাতত 9টা করে দিতে, 9টা পর্যন্ত ফ্রি। এরপর আমি কন্টিনিউতে যাই। আচ্ছা, তো এখানে আসি এবার আমার থিম সিলেক্ট করা। যেমন পাওয়ার পয়েন্টে আমরা থিম সিলেক্ট করতাম না, পাওয়ার পয়েন্টের মধ্যে আমরা থিম সিলেক্ট করা দেখছিলাম না। ঠিক আছে, এখানেও সেম একই রকম অনেকগুলো থিম আছে। ঠিক আছে, আমরা চাইলে যে কোনো থিম সিলেক্ট করতে পারি। কারণ এখানে অনেকগুলো থিম আছে। এখন আপনি
ঠিক আছে, এখান থেকে যে কোনো থিম আমরা নিতে পারি। কারণ আমরা এটিটা ঠিক আছে, এখানে যে থিমটা আছে এই থিমটা সিলেক্ট করি, করার পর এখানে জেনারেট করি। এরপর শুধু আমরা দেখি সে কি করে, ঠিক আছে। সে কিন্তু লিখতেছে, আমি শুধু পয়েন্টগুলোর নাম লিখছিলাম, ওই সময়তে আমি ডিবিআর এন্ড লিখছি, কিন্তু সে ডিবিআর এন্ড কি ওই জিনিসগুলো লিখতেছে, ঠিক আছে। ডিটেলস যা আছে মানে একটা প্রেজেন্টেশনে যা যা প্রয়োজন সে সম্পূর্ণ প্রেজেন্টেশনটা করতেছে কিন্তু, ঠিক আছে। তাহলে আমার জন্য আরো ইজি হয়ে গেছে না এখন, টপিক খুঁজে শুধু আমি টপিকটা নিচ্ছি, ডিটেলস কি আমার আর বই থেকে লেখা লাগছে। হ্যাঁ, ইমেজ সব সে নিচ্ছে, ঠিক আছে। আমাকে আর পাওয়ার পয়েন্টে গিয়েছে ওই ওখান থেকে একটা একটা করে স্লাইড খুঁজে আসলে ঝামেলাতে যাওয়া লাগে না। আপনারা এই মোবাইল দিয়ে ট্রাই করতে পারেন। গুগল ডক্স লেভেলের পয়েন্টগুলো লেখার জায়গাটা আছে আপনার কাছে, আর হচ্ছে আপনি ওই লেখাগুলো লিখে কপি করে এরপর হচ্ছে আপনাকে গুগল ক্রোমে গিয়ে ওই grammar.mz এটা লিখতে হবে, ওয়েবসাইটটা আসতে হবে। এগুলো মোবাইলে টাইপ করব না। আচ্ছা, এটি খেয়াল করুন, তাহলে আমাদের কি 9টা স্লাইড কিন্তু সে তৈরি করে দিচ্ছে, তাই না। এখন 9টার আগে যদি আমরা একটু দেখি, এখানে তো আপনার কোনোটা এডিট করার প্রয়োজন হয়, ঠিক আছে। আপনি চাইলে এডিট করতে পারেন, যেমন এখানে কে তৈরি করছে কিন্তু এটাও বলে দিচ্ছে। আপনি চাইলে এটা রিমুভ করতে পারেন, যদি আপনি ডিলিট করতে চান তাহলে ডিলিট, ঠিক আছে। হ্যাঁ, এরপর হচ্ছে বিভিন্ন লেখাগুলো আপনি এডিট করতে পারেন, সবকিছু করা যায়। এরপর ধরেন আপনার পুরোটা তো সে করলো, এবার আপনি এটা ডাউনলোড করতে যাচ্ছেন, তাহলে এখানে যে 3 ডট আছে এখান থেকে আসবেন, আসার পর এখানে দেখেন এক্সপোর্ট, ঠিক আছে। আমি এক্সপোর্টে ক্লিক করি, এরপর হচ্ছে আপনি কয়েকভাবে ডাউনলোড করতে পারেন, একটা হচ্ছে এক্সপোর্ট পিডিএফ, এক্সপোর্ট পাওয়ার পয়েন্ট, এক্সপোর্ট কি শুধু ইমেজ, ঠিক আছে। তো যেহেতু আমরা প্রেজেন্টেশন করতেছি, আমরা কি আকারে এক্সপোর্ট করব, পাওয়ার পয়েন্ট, ঠিক আছে। এখান থেকে আমি এক্সপোর্টে ক্লিক করলাম, এখান থেকে ডাইরেক্ট পাওয়ার পয়েন্টে চলে যাবে। না দেখেন কি হয়, সে এক্সপোর্টিং তো করতেছে সে, আমরা একটু দেখি সে কি করে এক্সপোর্টিংটা। সে কিন্তু সরাসরি আমাকে ডাউনলোড করে দিবে না এখানে, ঠিক আছে। সে আমাকে কি করতেছে, এটা তৈরি করতেছে আমার প্রেজেন্টেশন আকারে, সে এক্সপোর্ট করে আমাকে কি করবে, আমার যে জিমেলটা আছে, তাই না, ধরেন যে জিমেলটা দিয়ে করতেছে ওই জিমেলে সে মেল করে দিবে আমাকে ফাইলটা, খেয়াল করুন। মানে যে জিমেল দিয়ে আমি এটা তৈরি করছি ওই জিমেলে মেইল করে দিই। হ্যাঁ, এই জিমেলে মেল করে দিবে, এরপরে আমাদের ডাউনলোডটা শুরু হয় আর কি, বুঝেছি। এখানে দেখেন সরাসরি ডাউনলোড হয়ে গেছে। এখন সবসময় সরাসরি ডাউনলোড হয় না, অনেক সময় কি করে দিবে সে জিমেলে মেল করে দিবে, তখন যে আপনি কি করবেন, আপনার এখান থেকে যে জিমেলটা আছে জিমেল ওপেন করে ওইখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন। দেখেন এই জিমেলে সে কি করে দিছে, এটাকে মেল করে দিছে, ঠিক আছে। এখন এই ভিউ পিপিটি এক্স যদি আপনি ক্লিক করেন তাহলে এটা ডাউনলোড হয়ে যাবে। তা দেখেন আমার অলরেডি এটা ডাউনলোড হয়ে গেছে, এখানে আমি ডাউনলোড অপশন আসি, তারপর আমি কি এখানে দেখে প্রেজেন্টেশন করতে পারবো। হ্যাঁ, এটা হয়ে গেছে। এখন দেখেন এটা আমি একটু ওপেন করি, এখন কিন্তু এটা আমার কিছু ওপেন হয়েছে, পাওয়ার পয়েন্ট, কারণ এটা সে আমাকে পাওয়ার পয়েন্ট আমি নিয়েছি, তার থেকে করে আমি পাওয়ার পয়েন্টটা রেডি করছি। এখন এখানে আমার কিছু কাজ হবে, ঠিক আছে। এখান থেকে আমি এনেবল এডিটিং এ আসি, আসার পর এখন পাওয়ার পয়েন্টে যদি আপনি কোনো চেঞ্জ করতে চান তাহলে আপনি অবশ্যই এখানে করতে পারেন, ঠিক আছে। আপনি ধরেন এই লেখাটাকে ইংরেজি দিতে চাচ্ছেন, ইংরেজি দিতে পারেন। আর এখানে আরেকটা সমস্যা দেখেন, এখানে সে বলে দিছে কিন্তু মেড উইথ গ্রামার, তাই না, প্রতিটা স্লাইডে জিনিসটা বলে দিছে সে, ঠিক আছে। তো এর একটা সমস্যা না, আমি যদি প্রেজেন্টেশন দিতে কি দিয়ে করছি বুঝলে সমস্যা না। তাহলে আমরা এখানে কি করব, আমরা ইনসার্টে আসি, একটা শেপস নিব, একটা শেপস নিব এটা বরাবর, ঠিক আছে।
শেপস নিয়ে এখন শেপস এর এই আউটলাইন কালারটা আমরা নো কালার করে দিচ্ছি, ঠিক আছে। আর শেপস ফিলের যে কালারটা এটা দেখেন এখানে আই ড্রপার একটা অপশন আছে, আমরা এই আই ড্রপারটা নিলাম, এরপর এটা পার্শ্ববর্তী যে কালারটা এটার মধ্যে ক্লিক করলাম, তাহলে দেখেন এখন বুঝা যায় আমি যে আলাদা শেপস নিছি, একদম অ্যাকুরেট। তাহলে এটাকে আমি কপি করে এখন যে শেপস এটা আছে এটা আমি এখানে পেস্ট করি, ঠিক আছে। কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল বি দিয়ে পেস্ট, আমি শর্টকাটে পেস্টটা করতেছি। কন্ট্রোল সি দিলে কপি হয়, কন্ট্রোল বি দিলে পেস্ট হয়। তাহলে সবগুলো স্লাইডে এখন আমি এটা করে দিচ্ছি। কন্ট্রোল এক্স দিলেও কি কপি হবে? কন্ট্রোল এক্স দিলে কাট হয়। আচ্ছা তাহলে কি আমার সম্পূর্ণটা হয়ে গেছে। এখন চাইলে আমি এখানে যে কোনো জিনিসটা এডিট করার প্রয়োজন হলে এডিট করতে পারি, যে কোনো জিনিস করতে পারি। তাহলে এটা সম্পূর্ণটা আমার কি হয়ে গেছে, একটা পাওয়ারপয়েন্ট ফাইলে কনভার্ট হয়ে গেছে না, এখন আমরা করতে পারি, ঠিক আছে। আর প্রেজেন্টেশন দেওয়ার জন্য আমরা চাইলে এখানে ট্রানজিশন অ্যানিমেশন অ্যাড করতে পারি, সে কিন্তু আমাকে কোনো ট্রানজিশন অ্যানিমেশন দেয় না। এগুলো তো আমরা জানি। অ্যানিমেশন কাজ করে কি নিয়ে, স্লাইডের ভিতরে কন্টেন্ট নিয়ে, মানে এই লেখাগুলা এই ইমেজ নিয়ে, এগুলা কাজ করবে কি অ্যানিমেশন। আর ট্রানজিশন কাজ করে কি নিয়ে, যে পুরো স্লাইড নিয়ে, একটা স্লাইডের পর আরেকটা স্লাইড যেটা আসে, ঠিক আছে। ওটা কি মানে একটা পেজ একটা আসে যেটা ওইটা হচ্ছে কি ট্রানজিশন। আর হচ্ছে ভিতরে যে লেখা ধরেন ছবি ওগুলো নিয়ে যেটা কাজ করে সেটা হচ্ছে অ্যানিমেশন। হ্যাঁ, আর আরেকটা জিনিস হচ্ছে আমাদের পাওয়ার পয়েন্টে কিন্তু কোনো পেজ নাই, পাওয়ার পয়েন্টে এগুলো হচ্ছে কি স্লাইডস, ওয়ার্ডের ক্ষেত্রে ওগুলো কি পেজ, আর এক্সেলের ক্ষেত্রে হবে শীট, বুঝেছে। তিনটা নাম। আচ্ছা তো এখন দেখেন সাধারণত প্রফেশনাল যে প্রেজেন্টেশন গুলো হয় ওগুলাতে অ্যানিমেশন ট্রানজিশন থাকে না। যদি আপনি বাচ্চা পোলাপাইনদের খুশি করতে চান তাহলে ওগুলো থাকে। হ্যাঁ, কারণ প্রফেশনাল গুলাতে কেউ ওই অ্যানিমেশনে গুরুত্ব দেয় না, সবাই হচ্ছে কি মেন কন্টেন্টে গুরুত্ব দেয়। এরপর ধরেন এটা হইলো, এখন আমি এটা শো করতে চাচ্ছি, তাহলে হচ্ছে কি স্লাইড শোতে আসি, একদম ফ্রম বিগিনিং প্রথম থেকে শুরু করতে যাচ্ছি, আসছে না, ঠিক আছে। আমরা যদি ভাই ওই যে স্লাইডটা একটা আমরা টানতে দেখেন মাউস ক্লিক করা লাগে মানে অটোমেটিক আসে না, ওইটা দেখতেছি আচ্ছা আমরা। তো এখানে মাউস ক্লিক না করে আমরা কিবোর্ড থেকে এন্টার দিব অথবা অ্যারো বাটন দিব, ঠিক আছে। দেখেন এন্টার দিলাম, আমার পরবর্তী স্লাইড আসছে না, ঠিক আছে। এখন ধরুন আপনি পরবর্তী স্লাইড সম্পর্কে বললেন, এরপর আবার এন্টার দিলেন, পরবর্তী স্লাইড, ঠিক আছে। আমি স্ক্রিন করব, হ্যাঁ, এরপর আবার বললেন, ঠিক আছে। এটা হচ্ছে কি এন্টার দিবেন কিবোর্ড থেকে, এন্টার অথবা অ্যারো বাটন যেটা দিয়ে দিয়ে আমি ধরুন এটা পরবর্তী স্লাইডে আসলাম, এর পরবর্তী স্লাইড, ঠিক আছে, এর পরবর্তী, এরপর হচ্ছে কি শেষেরটা, তাই না। এবার এন্টার দিলাম, দেখেন এটা কি ইন্ড হয়ে গেছে, একদম ব্ল্যাঙ্ক হয়ে গেছে, তারপর এন্টার, এটা শেষ। এখন ল্যানোভো ল্যাপটপগুলোতে ডিসপ্লে সেটিংসটা এরকম হয়ে যায়, আসছে না। তো আপনি যদি চান যে এগুলো একটার পর একটা আসুক, এখন তো আমি ক্লিক করে করে আনা লাগছে, একটার পর যদি একটা আসুক চান তাহলে আপনি এখান থেকে যে আমরা যে ট্রানজিশনটা অ্যাড করতেছি, ট্রানজিশন এখান থেকে দেখেন অন মাউস ক্লিক আছে, ঠিক আছে। তো এটা আপনি সরাই দিবেন, সরাই দিয়ে এখানে বলে দিবেন যে আফটার, কারণ আমি এখানে বলে দিলাম যে তুমি 3 সেকেন্ড পর পরে টান, ঠিক আছে, 3 সেকেন্ড পর পর আনা। যেমন সবগুলোতে আমি এটা বলে দিই যে এটা কি অন মাউস ক্লিক সরাই আমি 3 সেকেন্ড পর পর দিয়ে দিই, ঠিক আছে। এটা 2 সেকেন্ড করে দিই, 3 সেকেন্ড করে দিই, ওই সবগুলোতে করে দিতে হবে। হ্যাঁ, তাহলে এটা আপনা আপনি হবে। আচ্ছা সবগুলো আমি করলাম, করার পর এখন যদি আমি কি স্লাইডটা শো করি, মানে একদম ফ্রম বিগিনিং থেকে স্লাইড শোতে আসি, ফ্রম বিগিনিং থেকে শো করি, দেখবেন এখন আর আমার ক্লিক করা লাগবে না, 3 সেকেন্ড পর অটো হ্যাঁ অটোমেটিক এটা হতে থাকবে, ঠিক আছে। আমি যে টাইমটা সেট করছি ওই টাইমের মধ্যে এটা কি অটোমেটিক নিচ থেকে এটা চেক করে নিবে এগুলো। তো বুঝে আসছে জিনিসটা। তাহলে এখন যে আমি এখানের মধ্যে কি করতে পারি, এডিট করতে পারি, জিনিসগুলো করে নিতে পারি, ক্লিয়ার। হ্যাঁ, তো আজকের ক্লাসটাতে আরো সমস্যা আছে, আপনি ভিডিওটা আমি রাখছি, ভিডিওটা আমি ইউটিউবে আপলোড করে আপনাদের গ্রুপের লিঙ্কটা দিব, তো ভিডিওটা দেখবেন, ঠিক আছে। ভিডিওটা দেখে দেখে নেক্সট ক্লাসগুলো এগুলো প্র্যাকটিস করবেন, ঠিক আছে। তো এটা হচ্ছে বিষয়, তাহলে পাওয়ার পয়েন্ট আর ওয়ার্ডে তার কোনো সমস্যা নাই না, ওই জন্য প্র্যাকটিস করতে গেলে হ্যাঁ। বুঝতে পারবে। এখন নেক্সট ক্লাস হচ্ছে আপনাকে প্রজেক্ট করতে হবে, প্রজেক্ট নিচ থেকে প্রজেক্ট করে করে বুঝবেন। প্রয়োজনে আপনি বাসায় কম্পিউটার আছে কারো? না হলে তো নাই। আচ্ছা, আপনার আছে?
আচ্ছা কম্পিউটার থাকলে আরো বেশি বেটার হইতো, ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। তো আজকে এতটুকুতে রাখি, ঠিক আছে, আপনারা কিছুক্ষণ প্র্যাকটিস করেন নিজেদের মতো করে, ঠিক আছে। এটা পারি না ওই এটা, হ্যাঁ এটা তো পারবেন, এবং সবগুলোই কিন্তু এখানে পারার বিষয়। এখন হচ্ছে আপনাকে কি করতে হবে, প্রজেক্ট করতে হবে, প্র্যাকটিস করতে হবে জি বিষয়টি।